ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা চলে আসি এবার মূল ভিডিওতে। আবার একটা ছুটির দিনে আবার বেরিয়ে পড়লাম অজানাকে জানতে। আর এবারে আমাদের গন্তব্য বাঁকুড়া। যদিও থাকার জায়গা এখনো ঠিক হয়নি, কিন্তু বাঁকুড়ার কোনো একটা জায়গায় থাকবো এই ভেবে আমরা বেরিয়েছি। আর এই হাইওয়ের কালো পিচ রাস্তা, এটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আবার বালি ব্রিজ পার হচ্ছি, আর এই বালি ব্রিজেই যখন উঠেছি তখন বারবার মনটা মনে হয়েছে দূরে কোথাও হারিয়ে যায়। একটা আলাদা সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, আর পাশের রাস্তা দিয়ে আমরাও চললাম কোনো এক অজানার উদ্দেশ্যে। জয় মা গঙ্গা। বালি পেরিয়ে গেছি। বালিতে বেশ ভালো রকমই জ্যাম হয়, যার জন্য একটু দেরিও হয়ে গেল। আর এই যে আমরা মোটামুটি জ্যামটা পেরিয়ে হাইওয়ে ধরেছি। আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকটা চেন্নাই রোড আর ডান দিকে দিল্লি রোড। আমরা চেন্নাই রোড ধরবো, চেন্নাই রোড ধরে মেদিনীপুরের উপর দিয়ে যাব। প্রায় 10টা বাজে, এই কারণে রাস্তায় গাড়ির বেশ চাপ, বেশ ভালো রকমই চাপ আছে। এখনও আমরা ধুলাঘাট টোল প্লাজা ক্রস করিনি। আশা করছি ধুলাঘাট টোল প্লাজা ক্রস করার পরে একটু গাড়ির চাপটা কমবে, দেখা যাক কি হয়। ধুলাঘাট টোলটা ক্রস করলাম, ক্রস করার পর একটু গাড়ির চাপটা কমেছে, একটু গাড়িটা চালানো যাচ্ছে। যদিও হাইওয়েতে আমি কখনোই জোরে চালানোর পক্ষপাতী নই, মোটামুটি একটা রেঞ্জ বজায় রেখে গাড়ি চালাই। তো যাই হোক, একটু সকাল সকাল এই কারণেই বার হই, যাতে ট্রাফিকের চাপটা যত কম ফেস করা যায়। কিছু করার ছিল না আজকে একটু ঘুম ভাঙতে যথেষ্ট দেরি হয়েছে, যার ফলে কিছু উপায়ও ছিল না আমার হাতে। সেই কারণে একটু বার হতে দেরি হয়েছে। তো যাই হোক, এখন বেশ ভালোই লাগছে, চমৎকার হাইওয়ে দিয়ে চালিয়ে যাচ্ছে গাড়ি। চলে এলাম কোলাঘাট। এই যে কোলাঘাট রূপনারায়ণ ব্রিজের উপরে উঠছি। রাত্রের আলোয় কিন্তু ব্রিজটা খুব সুন্দর দেখায়। আর এই যে বাঁ দিক দিয়ে চলে গেছে রেল লাইনের ব্রিজ, রূপনারায়ণের ওপরে দিয়ে চমৎকার পরিবেশ। নর্মালি আমরা যখন চেন্নাই রোড ট্রাভেল করি, চেন্নাই রোড দিয়ে যাই, তখন কোলাঘাটেই ব্রেকফাস্ট করি। কিন্তু আজকে যেহেতু আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে, বাড়ি থেকে হালকা ব্রেকফাস্ট করেছি, একেবারে সোজা মেদিনীপুরে গিয়ে লাঞ্চ করব এটাই পরিকল্পনা। কারণ যেহেতু রাস্তায় দেরি হয়ে গেছে, এখন আর ব্রেকফাস্ট করলে লাঞ্চ করতেও দেরি হয়ে যাবে, সেই জন্যই এই পরিকল্পনা। আর এই কোলাঘাট থেকেই কিন্তু দীঘা যাওয়ার রাস্তা আর খড়গপুর যাওয়ার রাস্তা দুটো আলাদা হয়েছে। কিছুদিন এগিয়ে গেলেই একটা ছোট মোড় আছে, সেখান থেকে বাঁ দিকে চলে গেছে দীঘা হলদিয়া, আর সোজা রাস্তাটা চলে গেছে খড়গপুর হয়ে চেন্নাই। আমরা হাইওয়ে ছেড়ে মেদিনীপুর শহরের দিকে চলেছি। এই যে কংসাবতী ক্রস করছি। ইচ্ছা আছে এই কংসাবতীর ধারেই কোথাও একটা থাকার, দেখা যাক কোথায় গিয়ে আজকে ঠাঁই হয়। কিন্তু কংসাবতী ব্রিজটা পুরনো ব্রিজ, অনেক পুরনো ব্রিজ। আস্তে আস্তে যাচ্ছি। এবার আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে তারপরে এখানে কোনো একটা ধাবা দেখতে হবে, ধাবায় লাঞ্চ করে তারপর পরবর্তী গন্তব্যের দিকে আমরা রওনা দেব।
আমরা মেদিনীপুর ছাড়িয়ে হোটেল শালপিয়ালে লাঞ্চের জন্য থেমেছি। বেশ সুন্দর জায়গা। তো এখানে লাঞ্চ করব, প্রায় 12:30 বাজে। লাঞ্চ করে তারপর আমরা আবার বেরোবো। এই আমাদের কুট্টি, কুট্টি বলো তোমার কিরম লাগছে বলো। তুই বাচ্চা হয়ে গেছে নাকি? আমরা কি করবো, লাঞ্চ করবো তাই তো? দুটো মাটন খাবে? ভেজ থালি দেখলাম 130 টাকা, তো দুটো ভেজ থালি প্লাস একটা মাটন নিলাম 380 টাকা। দেখা যাক খাবারের কোয়ালিটি কীরকম, বোঝা যাবে দিলে। আমরা মেদিনীপুরের কাছেই শালপিয়াল রেস্টুরেন্টে তো লাঞ্চ করতে ঢুকলাম। লাঞ্চে যে অর্ডার করেছিলাম, দুটো ভেজ থালি, আলু ভাজা, গ্রিন স্যালাড আর মাটন। এই সুন্দর করে পরপর সব আইটেম এক এক করে বাটিতে করে সাজিয়ে দেওয়া কাঁসার থালিতে। আর আমাদের কুট্টু সোনা ভাত আর আলু ভাজা খাচ্ছে, সুন্দর করে সাজানো, দারুণ দারুণ পরিবেশ। আর এই ভেজ থালিটা 130 টাকা রেট, মাটন 380 বললো। দেখি এখন খেয়ে দেখি টেস্টটা কীরকম। রেস্তোরাঁ শালপিয়াল, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। এবার আমরা আস্তে আস্তে গন্তব্যস্থলের দিকে রওনা দেব। বেশ ভালো, কাঁসার থালাবাটিতে খাবার বেশ ভালোই। রেস্তোরাঁ শালপিয়াল থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়েছি। তো আজকে আমার গন্তব্য, প্রথমে বর্দি পাহাড়ের দিকে যাব, আর কোথায় থাকবো সেটা এখনো ঠিক করিনি। বর্দি পাহাড়ের ওখানেও একটা রিসর্ট মতো হয়েছে, যদি দেখে ভালো লাগে, দামে পোষায়, থাকবো। আর আসার পথে এই যে শালপিয়াল রেস্টুরেন্ট, মেদিনীপুরের কাছে একদম হাইওয়ের উপরে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, হাইজেনিক, হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করেই সব কিছু। আর কাঁসার থালা গ্লাসে খাওয়া দাওয়া, বহুদিন পরে কাঁসার থালা গ্লাসে খেলাম। যাই হোক, ভালোই। যারা এইদিকে আসবেন তারা লাঞ্চের প্রয়োজন হলে কিন্তু রেস্তোরাঁ শালপিয়াল, সেখানে খাওয়া দাওয়া করতেই পারেন, অসুবিধে নেই। আর আমরা এখন এই ভাদুতলা থেকে লেফট সাইডে বেঁকে গেছি। তো দেখি কতদূর যাওয়া যায়, কোথায় থাকা যায়, শেয়ার করব আপনাদের সাথে। ভাদুতলার জঙ্গলের মধ্য দিয়েই চলেছি। চারিপাশে শালপিয়ালের জঙ্গল এবং বেশ ঘন জঙ্গল। এই সাইডটা তো বেশ ঘন জঙ্গল। একটা সময় এই অঞ্চলগুলো প্রচুর মাওবাদী উপদ্রব ছিল, যেহেতু জঙ্গল এরিয়া। তো এখন সেইটা আর নেই। আমরা প্রায় কাছে চলে এসেছি বর্দি পাহাড়ের কাছে। এবার বর্দি পাহাড়ের এখানে একটা ইকো রিসর্ট বানিয়েছে, দেখবো ইকো রিসর্টে ঘর আছে কিনা। ঘর তো আছেই ডেফিনেটলি, দরদামে পোষাবে কিনা সেটাই হচ্ছে বিষয়। দরদামে পোষালে বর্দি পাহাড় ইকো রিসর্টে থাকার ইচ্ছা আছে। দেখা যাক দরদামে পোষায় কিনা। এই যে বিকেলের আলোয় ওই যে দূরে দেখা যাচ্ছে বর্দি পাহাড়, ছোট টিলা। তো ওর পাশেই কংসাবতী নদী। এবার প্রথমে কংসাবতী নদীর ধারে ওই বর্দি পাহাড়ের নিচেই যে নতুন রিসর্ট টাইপ সেটা করেছে, সেটাতেই ট্রাই নেব। দেখা যাক
কি হয়। এই যে আমরা আলটিমেটলি এসে পৌঁছেছি বর্দি পাহাড় ইকো রিসর্ট। এই যে ছোট ছোট কটেজ মতো আছে, এই যে আমাদের কটেজটা। কুট্টু এখন হচ্ছে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছ, কই সরো দেখি। আচ্ছা যাবো, সরে সরে যাও সরে যাও। আর এই যে প্রত্যেকটা ঘরের সঙ্গেই একটা করে কিন্তু ব্যালকনি, এবং এই যে পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। কংসাবতী নদী, এই যে রাস্তাটা দিয়ে ওই যে ওখান দিয়ে নামার জায়গা আছে, একটু পরে নামবো। বর্দি পাহাড় ইকো ট্যুরিজম, যে ইকো ট্যুরিজমের যে ঘর, সেখানে এসে আমরা এখন একটু পাশেই কংসাবতী নদী, এই কংসাবতী নদীর ধারে একটু হাঁটতে আসলাম। যদিও প্রায় সন্ধে হব, কালকে সকালে এটার পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আর এই দিকটা যেটা আছে, এই যে গাছগুলো আছে, জাস্ট এই গাছগুলোর উল্টো দিকেই আমাদের থাকার কটেজ। আর এই যে কুট্টু এখানে মাছের খাবার দিতে আরম্ভ করেছে, মানে দুষ্টুমি আরম্ভ করেছে, ওর যে কাজ দুষ্টুমি করা। এই যে এখানে বোটে চড়ার ব্যবস্থাও আছে, দেখা যাক কালকে আমরা বোটে চড়বো ভাবছি। আমাদের রাতের আস্তানার বাইরের ছবিটা। এই যে ওই দিকটা রেস্টুরেন্টটা, আর এইটা হচ্ছে প্রত্যেকটা ঘরের সঙ্গে একটা করে প্রাইভেট ব্যালকনি। এই যে প্রাইভেট ব্যালকনি, ভালোই ব্যবস্থা, ভালোই চেয়ার রাখা রয়েছে। আর এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর ওই দিকটাতেই কংসাবতী নদী। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এখন। বর্দি পাহাড় ইকো রিসর্টে আমরা আছি। সকালবেলা একটু মর্নিং ওয়াকে বেরোলাম। এই উপরের দিকে একটা, মানে পাহাড়ের উপরের দিকে চড়ার একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে যাচ্ছি আমরা সদল বলে। কুট্টু সবার আগে। দেখি কি দেখা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বর্দি পাহাড়। তো গতকাল আমরা বিকেলে বর্দি পাহাড় এসেছি। যখন এসছি তখন এই জঙ্গলটার ভেতরে আসেনি, যে চারিপাশটা সুন্দর জঙ্গল, শালের জঙ্গল। এখন সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে একটু জঙ্গলটা এক্সপ্লোর করতে আসলাম। চারিদিকটা বেশ সুন্দর, যদিও এখন আকাশে একটু মেঘলা টাইপের। ওই যে কুটু আর ওর মা যাচ্ছে, আকাশটা একটু মেঘলা টাইপের, কিন্তু এই জঙ্গলের পরিবেশটা যেতে মন্দ লাগছে না। আর এই যে নিচে শাল গাছের যে সীমানা, সেটা পেরিয়ে কিন্তু কংসাবতী নদী। যদিও এখন একদম স্কাই ক্লিয়ার নয়, পরিষ্কার আকাশ নয়, তো তবু চারিপাশের পরিবেশটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। একটু গরম আছে। আজকে অক্টোবরের 31 তারিখ। এই যে সোজা জঙ্গলের রাস্তা, জঙ্গলের ভেতরে চলে গেছে বর্দি পাহাড়। আর ঠিক এই বর্দি পাহাড়ের কোলেই আমরা রয়েছি বর্দি পাহাড় ইকো রিসর্টে। দুদিন থাকবো। তো যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন, তারা কিন্তু এই বর্দি পাহাড় ইকো রিসর্ট সিলেক্ট করতেই পারেন। এখানে দু জাতীয় ঘর রয়েছে, একটা কটেজ টাইপের রয়েছে, একটা রুম টাইপের। কটেজ টাইপের যে ঘরগুলো, সেগুলো 2500 টাকা ভাড়া পার ডে উইথ এসি। আর যেগুলো রুম আছে সেগুলো 1800 টাকা। তো আমরা এই কটেজ টাইপের ঘরগুলোতে রয়েছি, দারুণ। আর এই যে পাশ দিয়ে কংসাবতী নদী চলে গেছে, কংসাবতীর তীরটাতেও আমরা নামবো। বর্দি পাহাড়ের জঙ্গল, শাল গাছ।
লম্বা লম্বা শাল গাছের জঙ্গল। আমরা সকালবেলা মর্নিং ওয়াকে একটু বেরিয়েছি। আর ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে যে নদীটা কংসাবতী নদীর তীরে। আমরা বর্দি পাহাড়টা একেবারে এক চক্কর মেরে আসলাম। এবার আবার এই পাহাড়েরই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, গিয়ে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে বাঁদিকে, আর তারপরে ডান দিকে পাহাড়ের উপরে এই দিকটা পাহাড়ের উপরে একটা ছোট শিব মন্দির আছে, সেটাতেও যাব। তো তার আগে আমরা পাহাড়টা সুন্দর করে একটা চক্কর মেরে আসলাম। জঙ্গল ট্রেল, ছোট্ট জঙ্গল ট্রেল, একেবারেই নির্জন নিরিবিলি। আর এই অঞ্চলটায় মার্চ মাসে পলাশের সময় কিন্তু পলাশের ছেয়ে থাকে, যদিও এইখানে পলাশ গাছ নেই, কিন্তু নিচে যে রাস্তা দিয়ে আমরা বর্দি পাহাড় ইকো রিসর্টে ঢুকলাম সেটা কিন্তু পলাশ গাছে ভর্তি। চারিপাশের পরিবেশ একটা দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। বর্দি পাহাড়ের উপরের দিকটায় এবার আমরা উঠছি। উপরের দিকে শুনলাম একটা মন্দির আছে, শিব মন্দির। তো আস্তে আস্তে সেই দিকেই আমরা যাচ্ছি। প্রথমে বর্দি পাহাড়ের চারিপাশটা একটু প্রদক্ষিণ করে নিলাম, এবার একটু উপরে যাচ্ছি শিব মন্দিরে। একদম পুরো শাল গাছের জঙ্গলে ঘেরা। আর ওই যে নিচে যে অংশটা, ওইখান থেকে আমরা উঠে আসলাম, এবার এই উপরের দিকে যাচ্ছে। আর কুটু হ্যাট হ্যাট করতে করতে সামনে যাচ্ছে। চলো, আলটিমেটলি চলে আসলাম এই বর্দি পাহাড়ের টপ পয়েন্টে। এখানে একটা শিব মন্দির আছে ছোট, আর এই চারিপাশের জঙ্গলটায় একদম বর্দি পাহাড়ের একদম মাথায় চলে এসেছি। আর বর্দি পাহাড় ইকো রিসর্ট থেকে এটা খুব বেশি নয়, বড় জোর 300-400 মিটার, 300-400 মিটার হবে, তার বেশি নয়। আর এই যে শিব মন্দিরটা, শিব মন্দির তালা বন্ধ, কেন জানলা খোলা আছে। এই যে বর্দি পাহাড়ের শিব মন্দির থেকে নেমে এই আমরা চলে আসলাম বর্দি পাহাড় ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা মেনলি এখান থেকে কংসাবতী নদী সেটা দেখা যাচ্ছে। ওই যে ঘুরে ঘুরে কংসাবতী নদী এসছে। আর এই দিকটাও কংসাবতী নদী। আর ঠিক এর বাঁ দিকটাতেই আমরা আছি বর্দি পাহাড় ইকো রিসর্টে। নিচে এই যে কংসাবতী, চমৎকার কংসাবতী, তার পার বেশ ভালো, বেশ সুন্দর লাগছে। বর্দি পাহাড় ইকো রিসর্টের মধ্যে বেশ সুন্দর খেলার জায়গা আছে। অ্যাকচুয়ালি এটা পার্ক। এই যে পার্কের গেটটা, আর এই যে এইদিকেও থাকার জায়গাগুলো আছে। আর আমাদের কুট্টুকে এখন ঘোরাতে হবে। কুট্টু ঘোড়ায় উঠে গেছে। কুট্টু পার্কে বেশ খেলা করছে। আর পার্কের এইদিকে বিভিন্ন রকম বাচ্চাদের জন্য রাইড আছে। আর ওই একদম দূরে, একদম নদীর ধারের যে কটেজগুলো, সেগুলোর একটাতে আমরা আছি। এইদিকেও কিছু কিছু ঘর আছে, এগুলো 1800 টাকা করে যা শুনেছি। আর কুট্টুকে এখন ঘোরাতে হবে পার্কে। বর্দি পাহাড় ইকো রিসর্ট একদম বর্দি পাহাড়ের কোল ঘেঁষে। এই যে ডান দিকে যে উপরে উঠে গেছে বর্দি পাহাড়। আর এই ইকো রিসর্টের ভিতরে বাচ্চাদের খেলনার জায়গা, বেশ সুন্দর একটা পার্ক করা রয়েছে। থাকার জায়গাও আছে। থাকার জায়গাগুলো দু ধরনের থাকার জায়গা এখানে আছে।
এই যে সাইডে যে একদম ঘরগুলো রয়েছে সেগুলো তো 1800 টাকা রেট। আর বেশ ভেতরে সুন্দর ফুল, চলো, বেশ সুন্দর ফুল হয়ে রয়েছে আর বেশ সাজানো গোছানো। আর আমরা রয়েছি ওই যে দূরে নদীর ধারের কটেজগুলো, ওগুলো রেট হচ্ছে 2500 টাকা। আর বাচ্চাদের জন্য সময় কাটানোর জন্য খুব সুন্দর পার্ক রয়েছে, খুব সুন্দর পার্ক করা রয়েছে, একদম সাজানো গোছানো, কেয়ারি করা। এদিকে ফুলগুলোও সুন্দর, খুবই সুন্দর। রাস্তাটা এখান থেকে নদীর দিকে চলে গেছে, কংসাবতীর দিকে। আর এদিকটাও খুব সুন্দর, মেনটেন করা। আর ওই যে ভেতরে যে দেখা যাচ্ছে ওই যে কটেজগুলো, ওই কটেজগুলোর মধ্যে একটা কটেজে আমরা আছি। ওই কটেজগুলোর রেট 2500 টাকা পার ডে। আর ওই কটেজগুলোর পেছন দিকে ব্যালকনি আছে, যে ব্যালকনি থেকে কংসাবতী দেখা যায়, সুন্দর। কংসাবতী নদীর তীরে এই সকালবেলা হাঁটতে হাঁটতে আবার বেরিয়ে চলে আসলাম। এখানে নদীর জল খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। আর এখানে বোটে চড়ারও ব্যবস্থা আছে, ওই মোটামুটি আধ ঘন্টার মতো ঘোরায়, 200 টাকা করে নেয়। আমরা 3 জন থাকায় বললো 200 টাকা লাগবে। তো সকালবেলা এই যে নদীর বালুর চড়া দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। আর যথারীতি কুট্টু কিরম লাগছে তোমার? কুট্টু খেলা করে যাচ্ছে। আর এই যে সামনে যে ধাপ মানে মাটির যে রাস্তা দেখা যাচ্ছে, ওখান দিকে নেমে আসলাম। আর এই গাছগুলোর পেছনেই আমাদের থাকার জায়গা। ওখান থেকে কংসাবতী দেখা যায় ব্যালকনি থেকে এবং জানলা থেকে, বেশ বড় সড়ো জানলা দেওয়া রয়েছে। পরের দিন সকালে বড়দিপাহাড় সংলগ্ন জঙ্গলটা এক্সপ্লোর করার পর এবং কংসাবতী নদীর তীরে একটু ঘোরাঘুরি করার পর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর এখান থেকে মোটামুটি 28 থেকে 30 কিলোমিটার। মুকুটমণিপুর ড্যামের ওপর ওই নীল জলরাশিকে পাশে রেখে কালো পিচ রাস্তার উপর দিয়ে বাইক চালানোর আনন্দই আলাদা। সেই আনন্দ অনুভব করতে করতে আমরা বাইক নিয়ে এগিয়ে চললাম মুকুটমণিপুর ড্যামটাকে এক্সপ্লোর করতে। শুধু নীল জলরাশি কেন, এক সাইডের ওই যে সবুজ প্রকৃতি আর এক সাইডের ওই যে নীল জলরাশি, এর মধ্য দিয়ে যেতে যেতে সত্যিই অভিভূত হয়ে পড়ছিলাম। এটা হলো মুকুটমণিপুরের পরেশনাথ মন্দিরের গেট। আর এই দিকটা দিয়েই মুকুটমণিপুর ড্যামটা দেখা যাচ্ছে। আর এই যে আমরা এখন পরেশনাথ মন্দিরে উঠবো, সিঁড়ি করা আছে, বেশ সুন্দর চমৎকার সিঁড়ি করা, উঠতে কষ্ট হওয়ার কথা নয়। মুকুটমণিপুরের পরেশনাথ মন্দির,
মাত্র বেশ কয়েকটা সিঁড়ি ক্রস করে আসলাম আমরা। প্রসাদ নিলাম পরেশনাথ মন্দিরের। আর এই পাশে মুকুটমণিপুরের ড্যামটা দেখা যাচ্ছে। এই যে পরেশনাথ মন্দির মুকুটমণিপুরের উপরে, চারিপাশটা বেশ সুন্দর। তবে এই সময় লোকজন বেশি ভিড় নেই, সেই কারণেই ভালো লাগছে চারিপাশটা। এখানে আসতে গেলে জাস্ট কয়েকটা ধাপ আছে, সুন্দর বাঁধানো, সিঁড়ি ক্রস করেই আসা যায়। মুকুটমণিপুর ড্যাম দেখে আমরা চললাম সুতান ফরেস্টের উদ্দেশ্যে। সুতান ফরেস্টের জঙ্গল ক্যাম্প মুকুটমণিপুর ড্যাম থেকে মোটামুটি 27-28 কিলোমিটার। চারিপাশে সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে বাইকে করে যেতে যেতে সত্যি মনটা হারিয়ে যাচ্ছিল। রানীবাঁধ ঝিলমিলি রোড থেকে যখন সুতান ফরেস্টের ভেতরে ঢোকার রাস্তায় ঢুকলাম, তখন মনে হলো আহা কি দেখিলাম, যেন জন্মান্তরেও ভুলিব না। আমরা পৌঁছলাম সুতান ফরেস্টের মধ্যে, সুতান ওয়াচ টাওয়ারে। তো এখান থেকে চারিদিকটা জঙ্গলের একটা উপর থেকে, বেশ কিছুটা উপর থেকে জঙ্গলের একটা সুন্দর ফিলিংস কিন্তু পাওয়া যাচ্ছে। এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। আর কুট্টু এখানে অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে, কুটু এখানে এসে খেলা করতে লেগে গেছে, কুটুর যা কাজ, তাই তো কুটু? জঙ্গলের ভিতরে বেশ কিছুটা ফাঁকা জায়গায় মোটামুটি একটা টাওয়ার মতো করা রয়েছে। সামনের জায়গাটা একটু যাবো, একটু দেখবো কি আছে ওই দিকটায়, কিন্তু টাওয়ারটাও থেকেও খারাপ লাগছে না, কি বলো? আর জঙ্গলটাও, সুতান ফরেস্টটাও বেশ গভীর জঙ্গল। সুতান ফরেস্ট ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে আমরা চললাম তালবেরিয়া ড্যামের দিকে। গুগল ম্যাপে সুতান ফরেস্ট ওয়াচ টাওয়ার থেকে তালবেরিয়া ড্যামের দূরত্ব মোটামুটি 16 কিলোমিটার দেখাচ্ছে। তো যে পথ দিয়ে এসেছিলাম আমরা সেই পথে আস্তে আস্তে চললাম তালবেরিয়া ড্যামের দিকে। পড়ন্ত বিকেলের আলোয় আমরা চলে এসেছি তালবেরিয়া লেক, এবং এখন প্রায় 3:15 বাজে, এবং এই পড়ন্ত বিকেলের আলোয় তালবেরিয়া লেকটা কিন্তু মোহময়ী সুন্দর লাগছে। কুট্টু, হ্যাঁ নিচে নামবো এখন। কুটু নিচে নামতে চাইছে। খুবই সুন্দর লাগছে তালবেরিয়া লেকটা। এবং যারা, এটা বেলপাহাড়ির সঙ্গেও আসা যায়,
ঝিলিমিলির খুব কাছে। বেলপাহাড়ি থেকেও হয়তো 30 কিলোমিটার মতো হবে। বেলপাহাড়িতে যারা আসবেন তারাও আসতে পারেন তালবেড়িয়া লেকে। খুবই সুন্দর জায়গা। আমরা আমাদের থাকার জায়গায় ফেরত যাচ্ছি। ফেরত যেতে যেতে এখানে একটা জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার মতো দেখলাম। এখান থেকে নিচের ভ্যালিটা এত অসাধারণ সুন্দর দেখাচ্ছে, যার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। পুরো পাহাড়ি জঙ্গল আর এই ওয়াচ টাওয়ার থেকে দেখা ভ্যালি। আর এই পাশে রাস্তা চলে গেছে। কুট্টু বসে বসে চিপস খাচ্ছে, শুধু আসলো না। আইসবানের ফরেস্ট। বর্ধি পাহাড় থেকে বেরিয়ে আমরা সারাদিন প্রচুর ঘোরাঘুরি করলাম। প্রথমে দেখে নিলাম মুকুটমণিপুর ড্যাম, তারপর সুতান ফরেস্ট এবং সবশেষে অপরূপ সুন্দর তালবেড়িয়া ড্যাম দেখে বিকেলের পড়ন্ত আলোয় আমরা আস্তে আস্তে ফিরে চললাম বর্ধি পাহাড় ইকো রিসর্টের পথে। বর্ধি পাহাড় ইকো রিসর্টে আমরা যেখানে আছি সেখানকার রাত্রের দৃশ্য। এই যে সামনের কটেজটাই আমরা, আর এখানে পুরো পার্কটা আছে একেবারে পার্কের মধ্যে। এই যে খাওয়ার জায়গা, আর এখান দিয়ে কংসাবতী নদীর ধারে চলে যাওয়া যায়। আর এদিকে কটেজগুলো আছে, কটেজে 10খানা কটেজ মতো আছে। এছাড়া ওদের নর্মাল ঘর আছে আরও 7-8টা। সব মিলে বেশ সুন্দর থাকার পরিবেশ, থাকার জায়গাও। বর্ধি পাহাড় ইকো রিসর্টের এই যে ঘরগুলো কটেজ টাইপ, এই ঘরগুলোতেই আমরা ছিলাম। আর এই ঘরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ঘরের সঙ্গে একটা করে ব্যালকনি, এবং ব্যালকনির সাইডেই কিন্তু একদম নিচে দিয়ে কংসাবতী বয়ে চলেছে। আর এই দিকের ডান দিকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে কংসাবতী নামা যায়। রিসর্ট থেকে এই কংসাবতী নদীর তীরে নামার এই রাস্তাটা, এই নৌকা চড়বো এখন। এখানে যারা কংসাবতীতে নৌকা চড়তে চান তারা আরামসে নৌকা চড়তে পারেন। তো আমরা ভেবেছিলাম একটু সকাল সকাল নৌকা চড়ে বেরোবো, একটু 9:30 বেজে গেছে, একটু চড়া হয়ে গেছে রোদ, তবু যাই দেখি। আমরা কংসাবতীর বুকে নৌকা বিহারে বেরিয়েছি। কংসাবতীর জল এখানে যদিও এই মুহূর্তে খুব গভীর নয়, কিন্তু তবু ভালোই ভালোই জল আছে। আর এই যে এইখানটায় আমরা যেটা ছিলাম বর্ধি পাহাড় ইকো রিসর্ট, সেখান থেকে ধীরে ধীরে আমরা নৌকায় করে সামনের দিকে যাচ্ছি। এই যে আমাদের মাঝি ভাইয়া। কুট্টু, কুট্টু বলো তোমার নৌকা চড়তে কিরম লাগছে? কুট্টু আমার দিকে তাকাও। ভালোই লাগছে। ওই যে নৌকা করে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই দিকটা এইখানটা মনে হয় অনেক জল, না? 50 ফুট হবে। 50 ফুট, হ্যাঁ। এখানটায় মানে গভীরতা দেখায়, তলটা দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে বর্ধি পাহাড় ভিউ পয়েন্ট মনে হয়, ওপরটা।
এই যে সামনে ওই দেখা যাচ্ছে সবুজ দ্বীপ, সবুজ দ্বীপেও থাকার জায়গা আছে, ওখানেও এরকম ইকো রিসর্ট আছে। আর এই যে উপরে দেখা যাচ্ছে আমাদের যে রিসর্টটা আছে এইদিকে বাঁদিকে, বর্দি পাহাড় ইকো রিসর্ট। আর এই যে পুরো নৌকাটা, পুরো নদীটা কংসাবতী। এখানে তো রোদ লাগছে না, রোদ না লাগলে কিন্তু অত অসুবিধা হচ্ছে না, রোদটাই চমৎকার নৌকা বিহারে। এখানে একটা বালির চড়া আছে, সেই বালির চড়াতে আমরা নামলাম। আর পাশ দিয়ে কংসাবতীর জল, এই দিকটা একটু স্রোত আছে, বয়ে চলেছে। আর ওই যে উপরে আমাদের রিসর্টের গুলো দেখা যাচ্ছে, কটেজটা। এই যে আমাদের নৌকা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ। সকালে নৌকা চড়ে তারপর ব্রেকফাস্ট করে আমরা আমাদের বর্দি পাহাড় সংলগ্ন ইকো রিসর্টের 2 রাত 3 দিনের ছোট্ট ভ্রমণ সম্পন্ন করলাম। আমরা এবার ফিরে যাচ্ছি বাড়ির পথে। তবে এখানে আপনারা বছরে সারা বছর আসতে পারেন, বিশেষ করে পলাশের সময়, মার্চ মাসের শেষের দিকে কিন্তু পলাশ চারিদিকে চমৎকার ছেয়ে থাকে, তখন আসলে আপনাদের কিন্তু ভালোই লাগবে।